আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েল বিরোধী অভিযান চলছেই, ইয়েমেনের সামরিক শক্তি দেখে বিস্মিত হয়েছেন মার্কিন অস্ত্র নেতা। ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্নই ওঠে না, ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার। ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধান জোসেফ বোরেল। ইসরায়েলের ব্যবসায় ধস, হাজারো মানুষ কর্মহীন, লেজে গোবরে অর্থনীতি। পশ্চিমা মিডিয়া তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের একটি পারমাণবিক অস্ত্রের গবেষণাগারে হামলা করে গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। ইরানে গত মাসে ইসরায়েল যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল, সেই হামলার সময় তেহরানের পাশে পাশচিন পারমাণবিক গবেষণা কেন্দ্রে হামলা চালায় বলে দাবি ইসরায়েলের। খবর টাইমস অফ ইসরায়েলের। শুক্রবার 3 মার্কিন ও 2 ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে পশ্চিমা গণমাধ্যম অক্সিওস নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে। এমন সময় এই প্রতিবেদন প্রকাশিত হলো যখন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় ইরানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার বিষয়ে জাতিসংঘে ভোট দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। অক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইরানের পাশচিনে গত 26 অক্টোবর ইসরায়েলের ঘণ্টাব্যাপী চালানো বিমান হামলায় দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক চুল্লি ধ্বংস হয়ে গেছে। এর ফলে ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা থমকে গেছে বলেও দাবি করেছে ইসরায়েল। তবে এ ব্যাপারে ইরানের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করেছেন। শুক্রবার তেহরানে সফরকালে তিনি এগুলো পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘের পারমাণবিক প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। শুক্রবার গ্রোসির সঙ্গে ফেরদো এবং নাইসনে তেহরানে অবস্থিত 2টি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থল পরিদর্শন করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করছে তা দেখে বিস্মিত হয়েছেন মার্কিন সামরিক বাহিনীর অস্ত্র কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা। বিল না প্লান্টনে নামের এই কর্মকর্তা ওয়াশিংটনে নিউজ ওয়েবসাইট এক্সিওস আয়োজিত এক অনুষ্ঠানে বিষয় প্রকাশ করেন। গত 6 মাসে ইয়েমেনের সামরিক বাহিনী গুণগত অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিতান্তই বিস্মিত। বিল না প্ল্যান্টে আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দিন দিন তাদের ভান্ডারে উন্নত মানের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে, যার মধ্যে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা কল্পনার বাইরে অনেক কিছু করতে পারে। তিনি বলেন, আমি একজন ইঞ্জিনিয়ার ও পদার্থবিদ। ক্ষেপণাস্ত্রের সাথেই আমার সারা জীবনের ক্যারিয়ার গড়ে উঠেছে। ইয়েমেনি বাহিনী দিন দিন ভয়ানক হয়ে উঠছে। গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকার উপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসে। সাম্প্রতিক দিনগুলোতে তারা লেবাননের উপরও আগ্রাসন জোরদার করেছে। এই বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরানের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। তারা যেমন ইয়েমেনের থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তেমনি বাবুল মানদেব প্রণালী এবং লোহিত সাগর এলাকায় ইসরায়েল ও তার মিত্রদের জাহাজ চলাচল একেবারে প্রায় বন্ধ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি তারা ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 2 দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন দেবে মালয়েশিয়া। শুক্রবার লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়ায়
প্রশ্ন তুলেছে। তিনি আরো বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে আমরা কিভাবে অর্থনীতি ও মুক্ত বাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায় বিচারের বিষয়, যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনের জন্য সমর্থন অব্যাহত থাকবে মালয়েশিয়ার। এদিকে 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। এই অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা মানছে না ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও, সেখানেও ইসরায়েল প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার যে কোনো ধরনের পরিকল্পনার কথা অস্বীকার করে বাইডেন প্রশাসনের কাছে বার্তা পাঠিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পকে হত্যার যে কোনো প্রচেষ্টা যুক্তরাষ্ট্র যুদ্ধ বলে বিবেচনা করবে বলে গত সেপ্টেম্বরে ইরানকে সতর্ক করার পর তেহরানের পক্ষ থেকে এই বার্তা পাঠানো হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে এক মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তাটি ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে ইরান। 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ রয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার পেছনে ট্রাম্পের হাত রয়েছে। মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্পকে টার্গেট করতে পারে ইরান। এরই মধ্যে ইরান বার্তা পাঠিয়ে জানালো, ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য নেই তাদের। এই বার্তা সম্পর্কে বিশদভাবে অবগত এক ইরানি কর্মকর্তা ও একজন বিশ্লেষক বলেছেন, ট্রাম্পকে হত্যার যে কোনো ইচ্ছা ইরানের ছিল না। ইরান হিংসাত্মক উপায়ে কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে চায় না, বরং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোলাইমানির হত্যাকাণ্ডের বিচার করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরো জানায়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো বার্তাটি মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে এসেছে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটির কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক। তার মতে, ইইউ এখনো পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে। গাজা ও লেবাননের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এ কারণে ইসরায়েলের ওপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত, এমন প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান সেই সঙ্গে বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা অআলোচনাযোগ্য। সেই সঙ্গে বোরেল ইইউ বলব্যাকের কাছে ইসরায়েলি হামলায় 12 প্যারামেডিক্যালের হত্যার তীব্র নিন্দা করেন। তার এমন প্রতিবাদের পর ইইউ এর পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলর আগামী সপ্তাহে বোরেলের প্রস্তাব নিয়ে আলোচনা করবে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে 90টিরও বেশি হোটেল বন্ধ হয়ে গেছে। এর ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম চ্যানেল 12। শনিবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিন সংঘাতের কারণে পর্যটন ও হোটেল ব্যবসায় মারাত্মক অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। চ্যানেল 12 এর প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অধিকৃত ভূখণ্ডে প্রতি 5টি হোটেলের একটি বন্ধ হয়ে গেছে। গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি হোটেল বন্ধের হার 20% ছাড়িয়েছে। এর পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল হওয়ার কারণে দেশটির অর্থনীতির বিভিন্ন খাত আরও ক্ষতিগ্রস্ত হয়েছে। চ্যানেল 12 জানিয়েছে, এতে পর্যটন খাতের উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার এখন নতুন কর্মসংস্থানের সন্ধান করছে। টেলিভিশন নেটওয়ার্কটির একজন প্রতিবেদক জানিয়েছে, পর্যটন খাতে 85%-রও বেশি ঘাটতি দেখা গেছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছু করেনি। কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি এই যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়ার কভারেজ বিশ্লেষণ করে একটি গবেষণা শেষ করেছেন। তিনি দেখতে পান, পশ্চিমা মিডিয়া আল শিফা হাসপাতাল এবং আরও সাধারণভাবে যুদ্ধ সম্পর্কে তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। সেই সঙ্গে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলি ও ইসরায়েলপন্থী সূত্রগুলোর উপর ব্যাপকভাবে নির্ভর করা প্রবণতা দেখিয়েছে। ফিলিস্তিনি উৎসগুলো বেশিরভাগই উপেক্ষা করেছে পশ্চিমা মিডিয়াগুলো। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ইসরায়েল ফিলিস্তিনকে সঠিকভাবে বোঝে না বলেও উল্লেখ করেছেন অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। এদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে অন্তত 43,764 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন লাখেরও বেশি। এছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 3,386 জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন 14,417 জন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েল বিরোধী অভিযান চলছেই ইয়েমেনের সামরিক শক্তি দেখে বিস্মিত হয়েছেন মার্কিন অস্ত্র নেতা। ইসরায়েলকে স্বীকৃতির প্রশ্নই ওঠে না, ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার ঘোষণা মালয়েশিয়ার। ট্রাম্পকে হত্যার কোনো উদ্দেশ্য নেই, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্র প্রধান জোসেফ বোরেল। ইসরায়েলের ব্যবসায় ধস, হাজারো মানুষ কর্মহীন, লেজে গোবরে অর্থনীতি। পশ্চিমা মিডিয়া তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।